রুমের স্থানে স্থানে বসে রয়েছে তার ৩ ছেলে ও তাদের ৩ স্ত্রী। তার একমাত্র মেয়ে আদুরি ও নিজের স্বামী জয়নুল তালুকদারও রয়েছেন এখানে। একমাত্র ননদ জাহানারা চলে গিয়েছেন দুপুরেই। তার ছোট দেবরের পরিবারের কেউই উপস্থিত নেই এখানে। এটা একান্তই তাদের পারিবারিক বৈঠক। এখানে তৃতীয় ব্যক্তিবর্গের আগমন সুফিয়া বিবির কাম্য নয়। গৃহ পরিচারক ও পরিচারিকাগণ রয়েছে অন্যত্র তাদের স্থানে। কেউ কিছুই বলছে না। প্রসঙ্গও তুলল সুফিয়া বিবি নিজেই। রাজ আবার রাতেই আইসা পড়ব। তোরা সব এক লগে থাকবি না। আদুরির বিয়া শাদির আলাপ চলতেছে, শৈলা চাইব, তাই এহানই সুযোগ। তোরা সকলে জানোস আমি রাজের বউ করতে চাইছি আমার এতিম ভাইজি আখিমণিকে। আখিমণির নামে বেবাক সম্পত্তি আছে, সবকিছুর মালিক হইত রাজ। বহুত কনের পরেও কিন্তু রাজ রাজি হইল না। সে তোকে বাপের পছন্দ করা এক ফকিন্নির লাইতা রূপসী মাইয়ারে শাদি কইরা ঘরে তুলল। এবার রূপ ধুইয়া কি পানি খাইবা? আমা শুধু রূপের কথা কন, বিবির লেখাপড়ের খরচ টানব কে? ওই ছোট মিয়াই? ঠ্যাস মেরে বাক্যটি আওড়ালো বাড়ির বড় বউ রানী। সুফিয়া বিবি বললেন, এটা ভুল। লেহাপড়ি করে জ্ঞান গড়িবে? উঁচু ঘরে শাদি হওনে লইকা যেন ৩ বেলা ভালো ভালো খাওন আর পিন্দন জুটে, ব্যাস এইটাই তো হইল। তাইলে আর কিসের স্কুলে যাইব? এত রঙের দরকার নাই। পরে বেড়া ধরব, তালুকদার বংশের মান ইজ্জত নিয়ে টানাটানি হইব। তার বড় ছেলে রাশেদ বলল, আমা মূল কথাই চলে আসেন। আয়তাসি, এমন করছো কেন তুই? খেতে যাইবি হাল চাষ করিতে? আদুরি বলল, আমা আস্তে ধীরেই বললেন, সমস্যা নেই। আমি রাজের এই বউরে পছন্দ করি নাই, মাইনাও নেয় নাই। আমাদের লগে একমতে কে কে কও দেখি? আম্মা, আমি সহমত জানাই। নিজের একটা পারিবারিক ঐতিহ্য আছে। এবারই ও বাড়ি কতজন আমাকে উপহাস করে বলল গরিবের মেয়ে বিয়ে করিয়ে আমরা নাকি মহৎ সাজতে গেলাম। মুখ বাঁকিয়ে বলল আদুরি, আম্মা আমিও আপনার লগে আছি। কয়দিন বাদে দেখা যাইব এই মায়ার রূপের দামাকে মাটিতে পাই পড়ব না। টন টন সুরে জানালো বাড়ির বড় বউ রানী। আম্মা, আপনার কথাই আমার কথা। আমাগো ৩ যা ননদের চাইতে সুন্দরী জামাইয়ের আহ্লাদ পাইয়া গেছে উঠব, বুঝছেন? বহদ মুসিবত হইব, কিছু একটা করতে হইব, বলল দ্বিতীয় বউ সুমনা। আম্মা, আমার তারে সহ্যই হয় না। একটা গরিবের মেয়ে আমাগো সামান মর্যাদায় এইসব পড়ল, মানা যায়? পড়াশোনা আটকাইতেই হইব, আমার উপরে উঠতে দেওয়া যাইব না কিছুতে, বলল বাড়ির সেজ বউ ডলি। সুফিয়া বিবি এবার ৩ ছেলের দিকে তাকালেন। বড় ছেলে রাশেদ বলল, তোমরা সবাই মেয়ে মানুষ, তোমাকে দ্বন্দ্ব হিংসা রেষারেষি থাকতেই পারে, কিন্তু আমরা পুরুষ মানুষ বাইরে বাইরে থাকি। আমি আম্মার সঙ্গে একমত নয়। আমার তো তারে দেখা ভালো মনের মেয়েই মনে হইতেছে। মেজ ছেলে খালেদ বলল, বড় ভাইজানের কথাই আমার কথা। যেহেতু বিয়ে হইয়াই গেল, ওরে আমাদের সবার আপন করে নেওয়াই হয় বুদ্ধিমানের কাজ হইব, নয়তো রাজের সঙ্গে আমাদের দ্বন্দ্ব শুরু হইতে পারে। সুফিয়া বিবি ভ্রুযুগল কুঞ্চিত করল, কড়া চাহনি নিক্ষেপ করল ছেলের দিকে। থম মেরে বসে রইলেন। সেজ ছেলে আসলাম বলল, রাজের কাছে কি ঠেকা আমাদের? আমাদের সমমর্যাদার মেয়ে বিয়ে করালে মুখ বড় করে সব জায়গায় চলতে পারতাম, আর এখন অল্প হলেও সমাজের কানাঘুষা শুনতে হয়। তাদের দৃষ্টিভঙ্গিটা এমন যেন কোনো বড় সড়ো কারণে আব্বাই মেয়েকে বিয়ে করালো রাজকে, তাই আমার সঙ্গে আমিও একই মত। সুফিয়া বিবির মুখটা বেশ চকচকে রূপলির থালার মতো উজ্জ্বল হয়ে উঠল নিমিষেই। তিনি স্বামীর দিকে চেয়ে বললেন, আপনি আর কি কইবেন জানি, এতক্ষণে মনে গোসা নিয়ে খিচমাইরা বসে আছেন। জয়নুল তালুকদার বললেন, আমি গোসা হইনি। তোমরা এইগুলো কইবা এসব আমি আগে থেকেই জানতাম, কারণ তুমিও তোমার বউয়েরা ঘুইরা ফিরা কতবার এইগুলো কইলা। আমারে কেন ডাকছো সেইটা কও। শোনেন,
এই বিয়া নিয়া রাজের লগে আমাগো কারোর মধুর সম্পর্ক নাই এখন। আপনি যেইটা কইবেন রাজ সেইটাই শুনবো। বউ যদি লেহাপড়ি করতে চায় যেন রাজ মানা করে। বিয়া হইয়া গেল, এখন বিদ্যা দিয়া কি হইব? আর আপনি বউরে এত লাই দিবেন না, যে যেমন তারে সেইভাবেই দেখা দরকার, নয়তো আসমানে উঠা যাইব। জয়নাল তালুকদার বলল, এইসব ভালো না। খোদার দুনিয়াতে সবাই সমান, মাটির নিচে প্রত্যেকের হিসাব একই হইব। চাই সে জমিদার হোক আর ভিখারিই হোক। আর এক কিচ্ছা বুঝান মনে ব্যথা নিয়ে চইলা গেল। কেন জানেন? রাজ অনুষ্ঠানের দিন বিয়াকালে বাগানের সীমান্তের গায়ে হাত তুলতেছে। সীমান্ত নাকি তার বউয়ের আঁচলেও চুলে হাত দিয়েছে। চিন্তা করেন, বউয়ের সোয়া না পাইতেই পোলার এই দশা, ভবিষ্যতে কি হইব? এইটা উচিত হয় নাই রাজের, আমি জিগামো, বললেন জয়নাল তালুকদার। পাশ থেকে তার ছেলেরা অবাক কণ্ঠে বলল, এটা বাড়াবাড়ি হইছে রাজের। মজা করে বিয়ের সময় দেবরেরা এমন একটু আধটু করেই। সীমান্তের জায়গা, তার কথা বলা দরকার। আপনি কেন ডাকছেন সবারে কইলা ফেলান, বলল সুফিয়া। তা বইলা কোনো ফায়দা নাই, তবু কই, আমি চাই তোমরা সকলে ছোট বউয়ের সঙ্গে ভালোভাবে মিশে চলো, তাহলে আপন কইরা নাও। এইটা মাটির হাঁড়ি না, মন চাইলো আছাড় মাইরা ভাঙা ফেলবা। সে মানুষ, তারও একটা ইজ্জত আছে। হেলা ফেলা করিও না পিতা হারা মেয়েটার প্রতি। নারী হইয়া নারীর সমব্যাধি হইও সবাই, ভালো হইব কইলাম। 2 দিনের দুনিয়ায় মনে হারামি রাইখা সইল না। সুপ্রিয়া বিবি ঝাঁঝের দৃষ্টিতে স্বামীর দিকে চেয়ে বললেন, হয়েছে বুঝছি, আমগরে হুমকি দিতেছেন মনে হয়। এবার কন, তারে কেন ঘরের বউ করে আনলেন সেই কাহিনী? সেটা লম্বা ইতিহাস, এখন বলার মানসিকতা নাই আমার, অন্যদিন বলমু। আমি যাই আমার কক্ষে। জয়নুল পরিতাপের নিঃশ্বাস ফেলে উঠে গেলেন নিজে থাকার রুমের দিকে। রাশেদ খালেদও উঠে চলে গেল। একমতে সবাই বসে রইল। সুফিয়া বিবি এদের সবাইকে নির্দেশ করে বললেন, সবাই এই মাইয়ার লগে এমন ভাবে চলবা যেন সে আবার বেশি টের না পাইয়া যায়। আর কি সাপও মরবে, লাঠিও ভাঙবা না। চালাকি কইরা চলাফেরা করবা। তারপরে উপরে উপরে ভালা, ভিতরে ভিতরে কালা, বুঝলা? না, আরো খোলসা কইরা কইতে হইব। এই মাইয়ারে অশান্তি দিয়া নিজেরা কিছু শান্তি পাইতে চাই। আমার ভাইজি কি কান্দন কাঁদলো, আহারে। আমি তার স্বপ্নে দেখেছিলাম রাজের বউ বানাইমু। সবাই সমকণ্ঠে বলে উঠল, আম্মা জিন্দাবাদ, সুফিয়া বিবির জয় হোক। রানী বলল, সেই দুঃখে বিয়ার দিনও আইলো না আখিমণি। তোমরা এবারে যাইতে পারো সকলে। সবাই ফিসফিস করতে করতে চলে গেল যে যার মতো। এক অবিশ্বাস্য চোখে শিখা রাজের দিকে চেয়ে রইল। চেয়ারে 2 পা তুলে ছোট্ট শিশুর মতো গুটিসুটি মেরে বসলো। তার মনে হচ্ছে পৃথিবীর সপ্ত আশ্চর্য এক আশ্চর্য তার সামনে। ঘোর বিস্ময়ে অভিভূত সে। এত অপূর্ব একটা ছেলের বউ হবে সে? এমন দৃশ্য কল্পনা করার দুঃসাহস স্বপ্নেও কোনোদিন করেনি তার। অথচ একেই আজ সকালে কতগুলো বাজে কথা বলল সে। মনে করতেই একরাশ লজ্জা, আড়ষ্টতা, ভীরুতা তাকে চেকে ধরল। সঙ্গে সঙ্গে যোগ হলো উৎফুল্লতা ও আনন্দ। মৃদু কাঁপছে শিখা। এই আলো আধারকে সাক্ষী রেখে সে নিগুড় সত্যটা বালিকা মেয়েটি জানতে পারল। তাতে সে অতি পুলকিত। রাজ বিছানায় শোয়া থেকে শিখার দিকে চেয়ে রইল। 2 চোখ ভর্তি তার আকণ্ঠ সুধা। পুলকের প্রথম মুহূর্ত পার না হতে শিখাকে চমকে দিয়ে রাজ বলল, অমন কাঁপছো কেন বধূ? দূরেই তো আছি, থাকবো পুরো 2টা বছর, বিরহে বেশি পূর্বে। না সহনীয়। এই সরল বাক্যটি বুঝতে পারল না সরলা মেয়েটি। তার অনুভূতিগুলো ক্রমশ বরফ খণ্ডের ন্যায় জমে যেতে লাগলো। উন্মাদনা মিইয়ে যেতে লাগলো ফুরিয়ে আসা সাজের প্রদীপের ন্যায়। সে শীতল চাউনিতে চেয়ে ক্ষীণ স্বরে রাজকে জিজ্ঞাসা করল, আপনি সত্যিই কইতেছেন ভাইয়া, নাকি সকালের মতন ফাজলামি করতেছেন? রাজের ঠোঁটের কোণে হাসির চাপা ঢেউ খেলে গেল। দুষ্টুমির স্বরে শিখাকে বলল,
ভাইয়া কি করলে বা কি বললে তোমার পূর্ণ বিশ্বাস হবে যে আমি তোমার বর? বলো তো শিখা। শিখা বোকা বোকা চাউনিতে চেয়ে রইল অন্যদিকে। প্রশ্ন বেশি কঠিন বা জটিল হয়ে গেল? কিছুই করা লাগবো না আপনার। আমারে মারবেন আপনি? অবনত মস্তকে নিচু স্বরে জিজ্ঞাসা করল শিখা। রাজ বিপন্ন চোখে শিখার মুখপানে নিষ্পলক চেয়ে রইল। তার হৃদয়ে এক কোণে অপ্রত্যাশিত বেদনায় টনটনে ভেঙে পড়ল। তবুও নিজেকে ধীর রাখল। সে মাথার নিচে দুটো বালিশ হতে একটা বালিশ সরিয়ে নিল, বুকের এক পাশে দিয়ে হালকা কাত হলে নিল। বলল, তোমাকে আঘাত করা যায় না, পিঞ্জিরায় পোষা পাখির মতো আদর করা যায়, যত্ন করা যায়। নির্ভয় থাকো তুমি। শিখা বের হয়ে যেতে লাগলো। রাজ থামালো। জামাইয়ের অনুমতি না নিয়ে রুমের বাইরে যাওয়া কিন্তু অনুচিত। শিখা ভ্রু দুটো কুঁচকালো। বসো না প্লিজ, তোমাকে দেখতে, তোমার সঙ্গে গল্প করতে খুব মজা লাগে আমার। শিখা খানিক স্বাভাবিক হলো, হেয়ালি সুরে বলল, আমি কি মজার খানা নাকি যে মজা লাগবো? রাজ হো হো করে হেসে পড়ল। আমার জন্য সেটাই কেবল সময়ের অপেক্ষা। তোমাকে দেখেছি শাড়ি পরা বধূ বেশে, এখন দেখছি কামিজ পরা খুকি বেশে। তুমি অনিন্দ। একটু কাছে আসবে খুকি? কেন? বিষম খাওয়া কণ্ঠে বলল শিখা। দরকার ছিল যে, তোমার নরম হাতের কচি আঙুলের সঙ্গে আমার শক্ত আঙুলের সাক্ষাৎ করানোর জন্য। খাটে এসে একটু বসো না শিখা, মোলায়েম স্বরে বলল রাজ। কিন্তু শক্ত শক্ত আবল তাবল কথা কোন এসব? বুঝি না সব কথাবার্তা। শিখা আর কথা বাড়ালো না। রাজের কথা মতো খাটের এক কোণে বসলো, দুই পা ঝুলিয়ে। নয়তো তাকে এই যুবক ছেলেটি জড়িয়ে ধরে ফেলতে পারে। যদিও সে একটু আগেই বলেছে দূরে থাকবে, তবু ছেলেদের বিশ্বাস নেই। রাজ উঠে দাঁড়ালো, দরজার খিড়কি দিয়ে দিল। শিখার পায়ের কাছে এসে হাঁটু কেড়ে বসলো। পকেট থেকে একটা হীরের আংটি বের করে নিল। শিখার ডান হাতখানা নিজের হাত দিয়ে ধরল। অনামিকায় আংটিটা পরিয়ে দিল। আলতো করে কোমল একটা চুমু খেলো হাতের পিঠে। জীবনে প্রথম কোনো যুবকের ঠোঁটের স্পর্শ আলিঙ্গনের শিখা সজোরে যেন কেঁপে উঠল। রাজ নিবেদিত স্বরে বলল, মধুর চেয়েও মিষ্টি তুমি, স্রষ্টার প্রিয় সৃষ্টি তুমি। শোনো, সাধারণত ফুলসজ্জার রাতে বর বউকে একটা আংটি উপহার দেয়। এটা আমাদের দেশের একটা প্রচলিত ও জনপ্রিয় রীতি। তো আমাদের তো বাসর হলো না, যেহেতু এখন আমাদের দুজনের পরিচয় হলো স্বামী স্ত্রী হিসেবে, তাই তোমাকে আমার ভালোবাসার নিদর্শন হিসেবে এই ক্ষুদ্র উপহারটা দিলাম। শিখা নড়তে পারছে না। এক অপার্থিব স্বর্গীয় সুখে বুকটা ভরে গিয়েছে। রাজও ওইভাবেই বসে রইল শিখার আঙুলগুলোর পিঠে নিজের গালের একপাশে চেপে ধরে। ধ্যান ভেঙে ফের রাজ বলল, আমার ঢাকার ঠিকানা লিখে দিচ্ছি, তোমাদের বাড়ির ঠিকানাও আমাকে দাও। পত্র আলাপে আমাদের প্রণয় হবে। চিঠি লিখতে পারো তো খুকি? কখনো লিখিনি, লাজুক ভঙ্গিতে জবাব দিল শিখা। ব্যাকরণ দেখে শিখে নিও, মন দিয়ে। অবশ্যই পড়াশোনা করবে, কেমন? রেজাল্ট ভালো হলে যা চাইবে তাই পাবে, প্রমিস। নিজের খেয়াল রেখো। জানি তোমার ভিতরে অনেক কিছু প্রশ্ন তৈরি হয়েছে আমাকে নিয়ে, জবাবগুলো তোমার আম্মা ভালো দিতে পারবে, জেনে নিও ওনার থেকে। সুস্বাদু অষ্টব্যঞ্জন দিয়ে রাতের নৈশ ভোজে একসঙ্গে সেরে নিল রাজ, শিখা, আলোর স্বামী। রাজ চলে যাওয়ার পূর্ব মুহূর্তে নুরি এসে রাজকে বলল, রাজ, ওয়াদা সব ঠিক আছে তো? যা যা তোমার আব্বাই কইলা? হ্যাঁ আম্মা, শিখাকে 2-4 দিন পর কেউ এসে নিয়ে যাবে আমাদের বাড়ি। তারপর একেবারে চলে আসবো আপনার কাছে। মাকে আমি বুঝিয়ে নেব, আপনি ভাববেন না। শিখা ইন্টারমিডিয়েট পাশ করা পর্যন্ত আপনার হেফাজতে থাকবে। আমি ঠিকানা লিখে দিচ্ছি, আমাদের চিঠিতে আদান প্রদান হবে। আপনি আমাদের বাড়িতে বেড়াতে যাবেন শিখাকে নিয়ে, যখন ওর স্কুল বন্ধ থাকবে। কোনো জরুরি প্রয়োজন হলে আমি ঢাকা থেকে আপনাদের বাড়িতে লোক পাঠাবো। রাত চলে গেলে শিখার 2 চোখ টলমল হয়ে উঠল। সারা রাত অঝোর নয়নে অশ্রুপাত করল, বিনা মেঘে বর্ষণের মতো। রাজ পরের দিন তার মাকে ডেকে সুন্দরভাবে শিখার পড়াশোনা ও থাকার কথা জানালো। সুফিয়া বিবি উত্তেজিত হলো না,
ছেলেকে তার রুদ্রমূর্তি দেখাতে চাইল না। মনে মনে কঠিন প্রতিজ্ঞা করে ফেলল শিখাকে নিয়ে, কেবল সেটা বাস্তবায়নের অপেক্ষা। শিখা নিরলা দুপুরে মায়ের কাছে গিয়ে নিরিবিরি বসল। কৌতূহল মিশ্রিত কণ্ঠে জানতে চাইল, আম্মা, বুঝলাম না, বিয়ার পর ওরা আমারে আলাদা রাখলো কেন? উনি প্রতিবাদও করল না, হাসি মুখে মায়না নিল। আর ওনার কথাই মনে হইল সহজে আর গ্রামে আইব না। আমি শরমে এসব ওনারে জিগায় নাই। উনি কইল তোমার থেকে সব জায়না নিতে। নুরি সরস হেসে মেয়েকে বলল, অবসর হইয়া সব কইতাছি মা, রন্ধনটা শেষ হোক। দুপুরে খাওয়ার পর নুরির চোখে ভাত ঘুম নেমে এলো। আলো ঘুমিয়ে পড়ল। তার স্বামী মতিন চলে গেল নিজের বাড়িতে। আলো ছোট বোন আছে, বিদায় রয়ে গেল মায়ের কাছে। শিখা স্বভাবে চঞ্চল, দুরন্ত। তার ঘুম আসছে না কিছুতেই। পড়া নিয়ে বলা রাজের কথাটা তাকে আরো মনোযোগী করে তুলল পড়ার দিকে। ভালো করে অধ্যয়ন করতে হবে। এত সুন্দর ও ভালো বরের মনের ব্যথা দেওয়া ঠিক হইব না, বরং খুশি রাখতে হবে তার উপর। তার 7 জনমের কপাল, রাজের মতো ছেলে তাকে বিয়ে করেছে। শিখা পড়ার টেবিলে বসে কিছুক্ষণ পড়াশোনা করলো, উড়ু উড়ু মন নিয়ে। সামনে টেস্ট পরীক্ষা। উজানপুর শ্বশুর বাড়িতে গেলে আবার কয়েকদিন পড়াশোনা হবে না। যদিও পড়তে পড়তে মনস্থির করলো গুরুত্বপূর্ণ বই খাতাগুলো নিয়ে যাবে যাওয়ার সময়। দিনের আলোকে বিদায় জানিয়ে সাজের আগমন হলো। প্রকৃতি জুড়েও ভর করলো অবাধ নীরবতা। ঝুপ করে ধরণীতে নেমে এলো মায়াবী আধার। সেই আধারে মিশে আছে হেমন্তের মৃদু ঠান্ডা আমেজ। বাড়ির প্রতিটি ঘরে ঘরে জ্বলে উঠল 100 ওয়াটের বৈদ্যুতিক বাল্ব। যখন নুরির বিয়ে হয় তখন পুরো মধুপুর গ্রামে বিদ্যুৎ সংযোগ ছিল না। এখন শুধু নুরি ঘরে নেই, তার ভাগ্যে আজও তাকে হারিকেন প্রদীপের আলোতেই রাখছে। তার বড় মেয়ে জন্মাবার পর মকবুল শখ করে নাম রেখেছে আলো। সেই দিন নুরির চিবুক বুঝিয়ে মকবুল বলেছিল, নুরি আর নূর ওই একই। আলো, আর এখন আমার ফুটফুটে কন্যার নাম রাখলো আলো। আমার ঘর এমনিতেই আলোয় মাখামাখি হইয়া যাইব। মানুষের সৃষ্টি বৈদ্যুতিক আলো আমার লাগবো না। নুরি বহু পুরানো হারিকেনটায় কেরোসিন তেল ঢেলে নিল। এই হারিকেনটার সাথে মিশে আছে তার মায়া মায়া কিছু মধুর সুখ, জাগানিয়া স্মৃতি। নওজোয়ান মকবুলের সঙ্গে তার বাসর হয়েছে এই হারিকেনের আলোয়। ভোর অবধি এই হারিকেনের আলো মকবুলকে সাহায্য করেছিল নুরির চাঁদের মতো অপরূপ কচি মুখখানা দেখতে। আহা জীবন, তুমি এই ভাঙো এই করো। নুরি বুক ভরে আক্ষেপের দম ছাড়ে। কালিতে ভরা কাচের সামিনটা মুছে জ্বালিয়ে নেয় আবার। ঘরের মাঝখানে রেখে দিল। এতে 2 রুমে ছোট্ট ছোট্ট দোচালা বেড়ার ঘরটি পুরোই হালকা আলোয় ছড়িয়ে যাবে। বড় মেয়ে আলো কুপি জ্বালিয়ে সামনের রুমের টেবিলের উপর রাখলো। শিখা ছোকছোক করছে মাকে অবসর পাওয়ার অপেক্ষায়। নুরি ঘরে ভাজা মচমচে মুড়ি ও রাজের আনা মিষ্টি আনলো মেয়েদের সামনে। বড় স্টিলের বাটিটা ঠেলে দিয়ে বলল, রসগোল্লা দিয়া মুড়ি মাখিয়া খা, স্বাদ আছে এইটা। জামাই আয়না কত কিছু পইরা আসে, খাইস যেটা মন চায় সেটা নিয়া। সবাইরা বিলাও কত রইল, এত না আনলেও হইতো। আলো বলে উঠল, আমার যা কথা, তোমার আমির জামাই শ্বশুর বাড়িতে প্রথম আইলো, আনবো না? আনছে ভালো হয়েছে, কিপটা হইলে তো আবার শরম পাইতাম। খাটের উপরে বসে বসে মা মেয়ে নাস্তা খাচ্ছে। রসগোল্লা দিয়ে মুড়ি মাখা এক মুঠি মুখে পুরে দিল শিখা। চিবানোর মাঝেই বলল, আমা, দুপুরে যে কইছিলা ওইগুলো কইবা, কম এখন? কি? ওহো, মনে হয়েছে। এইটা মুখের খাওন শেষ হইলে জিগান যাইতো না? কতদিন কইছি মুখে খাওন রাইখা কথা কইব না? ভালো দেখায় না এটা। শব্দ অসুন্দর ও অপরিষ্কার শোনা যায়। হয় আগে কইবি নয় পরে কইবি। বদ খসলো তো এটি চেঞ্জ কর। এখন বড় ঘরের বউ হইতেছ, সবকিছু বড় উন্নত হওয়া চাই, পরিবেশ থেকে শিখস কিছু। শিখাকে শাসনের সুরে বলল তার
আদর্শবাদী, স্পষ্টবাদী, প্রতিবাদবাদী বিধবা মা নুরি। এই যে গিললাম, এবার কও। আলো বলল, কি আমার? শিখা কি জানতে চায় তোমার কাছে? কথা না কইয়া হুই না যা আমার কথা। আলোকে বলল নুরি। এখন খাওয়ার চেয়েও আলো ও শিখার অধিক মনোযোগ মায়ের দিকে। নুরি বলতে শুরু করলো, পেঁয়াজ কোচের কিচ্ছু না, সোজা সাপটা কাহিনী। তোর আব্বাই ছিল কিছু পড়াশোনা জানা মানুষ, ব্রেনও ভালো ছিল। অভাবে ঘরে ছেলে বইলা পরিবারের চাপে পরিস্থিতিতে সে কামে কর্মে ঢুইকা গেল, পড়াই ইস্তফা দিয়া। এসব আমার শুইনা কথা। এরপর সময় হইলে তার মা বাবা তার লগে আমার বিয়ে দেন। আমি বেশি পড়ি নাই, সুন্দর ছিলাম বইলা আপনার বাপে বেশি বিদ্যা গ্রহণের সুযোগ দেয় নাই আমারে। এরপর আলো যখন পেটে আসে, তখন এক অমাবস্যার রাতে ঘরের দাওয়ায় দুজন বসে গল্প করতেছিলাম। তোর দাদা দাদি সহ ঘরের সকলেই ঘুমাইয়া গেছিল। তখন এক দুই কথায় তোর আব্বা আমারে কইছিল, দেখো নুরি, দিনের আলোয় সবকিছু কি সুন্দর দেখা যায়, আর রাতের এই ঘোর অন্ধকারে সুযোগ নিয়ে মানুষ যত সব আকাম কুকাম ২ নম্বরই কাজ কইরা বেড়ায়। আবার ধরা খাইলে সব শেষ। আল্লাহ বাঁচাইলে ছেলে হোক আর মেয়ে হোক, আমার সন্তানদের আমি সূর্যের তীব্র আলোর মতো মানুষ করব, যেন সমাজে তারা মাথা উঁচু করে চলতে পারে। মানুষ সম্মানের চোখে দেখব তাদের। আমি আমার শরীরের শেষ রক্তবিন্দু দিয়ে হইলেও আমার সন্তানদের পড়াশোনা করামো। এইটা মনে রাখো নুরি, আমার জীবনের একমাত্র চাওয়া এটাই, আর কিচ্ছু না। কথাগুলো বলে নুরি দীর্ঘশ্বাস ছাড়ল। ফের বলল, কিন্তু নিয়তির ইশারা আটকানোর সাথে কারণ নাই মা। আলোর বয়স যখন ৬, ক্লাস 1-এ ভর্তি করছি। কত আনন্দ নিয়া ওরে সকাল রাইতে আমি পড়াতে বইসাতাম। এই বাড়ি ওই বাড়ি স্কুলের পোলাপানদের হাওলা কইরা ওরে স্কুলে দিতাম। শিকারও জন্ম হয়েছে তখন, বয়স ১ বছর তার। আচম্বিতে আমাগো জীবনের ভয়ঙ্কর তুফান আইল। তোর আব্বা মইরা গেল। আমি ২ চোখে অন্ধকার দেখি খালি খালি। কি করমু দিশা পাই না, কই যামু। বাবারও তো গরিব। তোর আব্বারে আমারে সবাই পছন্দ করত, তাই সবাই সাহায্যের হাত বাড়াই দিল। আমিও মজবুত হইয়া উঠি, নয়তো সবাই গুড়াইয়া দিত। তোর আব্বা স্বপ্ন পূরণের লইকা আলোর পড়া বন্ধ করি নাই, ওরে ম্যাট্রিক পাস করাইলাম। খাইয়া না খাইয়া সমস্ত পড়াটাই করালাম। তখন চারিদিক থেকে ভালো ভালো সম্বন্ধ আসতে লাগলো। তোকে বড় চাচা ফুপু খালা আমারে রায়ের দিন এক কইরা বুঝাইলো। কইল, স্বামী নাই, ২ মাইয়া কান্ধের উপর নিয়া বসে থাকেন, বোকামি হইব। এসএসসি পাস দিল, কম কি, আলোর বিয়া দিয়া দাও, আর মকবুলের স্বপ্ন শিখার দিয়া পূরণ কইর। এক মাইয়া নিয়া চাপ হইব না, আমরা তো আছি। দিলাম আলোরে বিয়া, তোর পড়াশোনা চাইলাতে লাগলাম। আলোর বিয়ার ঘটক সেরু মিয়া যখন তোর লইকা প্রস্তাব আনলো, আমি তো এক পায়ে খাড়া, কিছুতেই রাজি হই না। সেরু মিয়া তোর বড় চাচারে ধরল, উনি আমারে বুঝাইলো। আমি সেরু মিয়ারে কইলাম, চাচা, আমার কিছু আরিজ আছে, এইগুলো যদি তারা হাসি মুখে মাইনা নেয় তাহলে ভাইবা দেখতে পারি। সে কইল, চাচা, এক, আমার মাইয়া ছোট, বয়স কম, ১৮ বছর পূর্ণ হওয়ার আগে জামাই আলাদা থাকবো। এমনিতে দেখা সাক্ষাৎ তো হইব, তখন একত্রে থাকলে শিকার পড়াশোনা নষ্ট হইব। তার বাপের স্বপ্ন পূরণে আমি মা হিসেবে চেষ্টার কমতি রাখতে চাই না। ২, শিখা পড়াশোনা বন্ধ করা যাইব না এবং ক্ষতি করা যাইব না। শুনছি হ্যাঁ বড় ঘর, কাম বেশি। ৩, কলেজ পাশ করুন পর্যন্ত শিখাতেই থাকবো। ৪, শিখা মন চাইলে জামা কাপড় পরবো, কাপড় পরতে পারে না সে, পরে উষ্টা খাইয়ে পয়রা দাঁত মুখ ভাঙবো। তিনি কইলেন, আচ্ছা, আমি আজই তালুকদার সাহেবের তোমার আর্জিগুলা জানাইতাছি। তার ২ দিন পর এক সকালে সেরু মিয়া নিয়া তোর শ্বশুর নিজেই হাজির হইল। আমি শরমে মইরা গেছি, কি দিমু, পরে দিলাম যা হোক দেওয়ানের। তিনি অনেক কিছু নিয়ে আইলেন। তিনি আমারে কইলেন,
আপনার সকল চাওয়া ও শর্তে আমি রাজি আছি। আমাদের বড় ঘর, কয়েকজন কাজের লোক আছে, আর আমাদের তালুকদার ঘরের নিয়ম হলো 3 দিন পর্যন্ত ছেলের বউ দূরে থাকবে, চতুর্থ দিনের দিন বউয়ের সঙ্গে সাক্ষাৎ করবে। এই নিয়ম আমার বিবি চালু করছে। কেন করছে সেটা আপনারা আপাতত না জানলেও চলবে। আর আমার ছেলে তো শহরে থাকে, সেখানে তার বিরাট কাজ কারবার, 6 মাসেও বাড়ি আসে না। আপনি নিশ্চিন্তে থাকতে পারেন, তালুকদারের কথা বরখেলাপ হইব না। এক মৃত পিতার স্বপ্ন পূরণে আমি ও আমার ছেলের সর্বাত্মক সহযোগিতা করব। পোশাক পরার বিষয় শিখার স্বাধীনতা থাকবে, কথা দিলাম। আমি হ্যারে কইলাম, ভাই সাহেব, আপনি নাকি আমার ছোট মায়েরারে দেখছেন? কবে কই দেখলেন? এখন তো শিখা নাই ঘরে, স্কুলে চইলা গেছে। সকালে প্রাইভেট থাকে। আপনার ছেলে দেখছে শিখারে? আমি না দেখলে সম্বন্ধে কেমনে পাঠাইলাম? আমার ছেলে দেখে নাই, দেখবও না। এটাও তালুকদার ঘরের নিয়ম, পিতা মাতার পছন্দই বিয়া করতে হয় ছেলে মেয়েদের। আর শিখা, মাকে আমার ছেলে কেন কোনো ছেলেই পছন্দ না করে বলেন তো? হ্যাঁ, আলহামদুলিল্লাহ, পিতা মাতাকে মান্য করে শ্রদ্ধা করা ছেলে মেয়ে আমাদের অনেক পছন্দ। বুঝলি এবার? তখন সব এত তাড়াহুড়ো কইরা হয়েছে, কনের সময় সুযোগ হয় নাই। হ্যাঁ, ধনী বললা তোর মা লোভে পড়ে নাই, বইলা যায় নাই, সব কাট ছাট করাইয়া বিয়া দিছি। তা করে হুজুর হুজুর কইরা দিয়া দেয় নাই, বরং তালুকদার অনুরোধ কইরা আমার মাইয়া নিছে। উল্টা পাল্টা করলে আমি কি করতে পারি সেটা তো আমিই জানি, আত্মবিশ্বাসী সুরে বলল নুরি। আলো বলল, ও, সবও তো জানি। ভাবলাম নতুন কি। শিখা সারা মুখ আনন্দে ভরে উঠল, পড়াশোনা করতে পারবে ও বাবার বাড়িতে থাকতে পারবে বলে। বলল, আমা, বুঝলাম, শুনে না খুব ভালো লাগতেছে, কিন্তু হেরা কেমন একটা রুমে আমারে থাকতে দিল, ব্যবহারও ভালো না আমার সঙ্গে। সেইটা তো আর আমি জানি না মা, কেন অমন রুমে তোরা থাকতে দিল। আর সেটা তারাই জানে, হাতের 5 আঙুল সমান না, তারা এত সম্পদশালী। এই তুই গরিবের মাইয়া, তোর লাগে হ্যাগো চলাচলের কথাবার্তায় কিছু টুকটাক বড়াই তো থাকবই। আসল হইল স্বামী, সেই মেন। জামাই তো ঠিক আছে, এটাই শুক্রিয়া আদায় কর একবার। আম্মা, একবার নয় শতবার করছি শুক্রিয়া আদায়। কত দামি আংটি দিছে আম্মা, দেখো। আপা, দেখ না। মুচকি হেসে হাত বাড়িয়ে দিল শিখা। আলো বলল, হয়েছে, থাম বইন, আর কয়বার দেখাবি এই হীরার আংটি? রাতেই তো দেখাইলি। যা, এখন তোর কাম হইল শুধু ভালো রেজাল্ট করে সবার মুখ উজ্জ্বল করা এবং জামাইয়ের সঙ্গে চিঠি বিনিময়ে করে প্রেম করা। ও আম্মা, আমি তো ওষটা খাইয়ে বউ ভাতে দিন হাগ্য উঠানে পইরা গেছি। মতির মা খালা মেয়াল্লা ভালা, আমারে রাতে দিনে সেবা করে নিজের মাইয়ার মতন। গরিবের মন বেশি ভালো আম্মা, যা দেখলাম। আল্লাহ, কস কি? না কাপড় পিন্দনের কাম নাই, মাঝে মাঝে পিন্দিস কোনো অনুষ্ঠান হইলে তখন। শিখা উঠে গিয়ে পড়তে বসলো। পরের দিন স্কুলে ক্লাসে গিয়ে ঘনিষ্ঠ বন্ধু কুসুমকে সব বলল। কুসুম চমকিত সুরে বলল, তোর একখান কপাল, আগে 2 বছর প্রেম করবি প্রেমিকা হয়ে, পরে বউ হয়ে করবি সংসার। প্রেমিকের মতো সে মাঝে মাঝে এসে তোকে দেখে যাবে, বড় জোর হাত ধরা। ইস, খুব জ্বলছে রে আমার। শিখাও কুসুম রেঞ্জিনিয়ে চুরি ভাঙা হাসিতে মেতে পড়ল। রাত শহরে চলে গিয়েছে, তার মেজো ভাই খালেদ ও সেজো ভাই আসলামও চলে গিয়েছে। বিয়ে উপলক্ষেই তারা গ্রামে এসেছে। তাদের 2 ভাইয়ের একসঙ্গেই ব্যবসা, রাজের আলাদা ব্যবসা। রাশেদ বাড়িতেই থাকে, বাড়ির চারপাশ সামলানোর দায়িত্ব তার। 5 দিন পরে এক বিকেলে শিখা বাবার বাড়ি থেকে চলে এলো উজানপুর গ্রামে। তাকে বাদশাহ ও ফুলবানু গিয়ে নিয়ে এসেছে। শিখা সবাইকে সালাম দিল, কাউকে পায়ে ধরে, কাউকে মুখে। কেউ ভালো করে তার সঙ্গে কথা বলছে না, সেও চুপচাপ রইল। নুরি শিখিয়ে দিয়েছে অতিরিক্ত কথা যেন বেশি না বলে কারোর সঙ্গে। সন্ধ্যায় শিখা পিছনের উঠোনে গিয়ে দাঁড়ালো। জোছনা দোতলা পাকা খোয়ারে হাঁস মুরগি ঠোকাচ্ছে। শিখাকে দেখেই জোছনা বলে উঠল, আসেন আমাগো রূপসী ভাবি, মনে হয় 1 যুগ আপনারে দেখি নাই। রাজভাই কেমনে থাকবো শহরে? শিখা ঈষৎ হেসে বলল,
হাঁস উপরে উঠে যাইব? হ, ওনার দামি মানুষ, দোতলায় থাকে, আর মুরগিরা নিচের তলায় থাকে। বজ্জাত আছে, বহুত জ্বালায় আমারে, চিনে না আমারে ভালো কইরা। তাহাই শিখা রান্নাঘরের পিছনের দিকটায় গেল, একটা পাখি দেখতে পেয়ে। অমনি তার কানে এলো সুফিয়া বিবিকে কোনো এক অচেনা নারী জিজ্ঞাসা করতেছে, ভাবি, রাজের বউ আইসেনি বাপের বাড়ি বেড়ায়া? হ, আইসে। রাজ তো চইলা গেলা, কে আনলো গিয়া? ভাইয়ে নি? না, ভাইয়ে আনবে কেন? বাদশা আর ফুলবানু গিয়া নিয়ে আইসে। এটা হইল ভাবি, তালুকদার ঘরের বউ কাজের লোক গিয়া আনলো? ঘরের মানুষ গিয়া ইজ্জত কইরা আনলে কি তোমার বেইজ্জত হইতা? তোমার হক গোর সময় মুখ কাটা কথা। নিচু ঘরের মাইয়ারে নিচু মাইয়া গিয়াই আনবো, না তো কি তালুকদার গিয়ে নিয়ে আইব? এইটাই মানাই হারে। যার যতদূর ইজ্জত পাওনা দরকার হ্যারে তদ্দুরই দিতে হয়, নইলে লাই পাইয়া চাঁদে উঠবো। এরপর আর কারোর কথা শিখার কর্ণগোচর হলো না। বুঝলো দুই স্থানেই স্থান ত্যাগ হয়েছে, বুঝলো দুজনেই স্থান ত্যাগ করেছে। শিখা কল থেকে মাগরিবে নামাজের জন্য উজু করে নিল, নিঃশব্দ পায়ে নিজের রুমে চলে গেল। আজান দিলে নামাজ পড়ে নিল। ভাবলো আমাদের বাড়ি গেলে ওনারে চিঠি লিখবো, এইখানে তো কিছুই চিনি না জানি না, উনিও মনে হয় আমাদের বাড়ি গেলেই আমারে চিঠি দেব। আমি আগে উনি কি লেখে দেখি, পরে আমি সেটার উত্তর দিব ভেবেই কল্পনা লোকের অচিন রাজ্যে হারিয়ে যায় শিখা। আপন মনে হেসে কোটি কোটি হয়ে যাচ্ছে। তার 7 দিন পরে এক নির্জন দুপুরে শিখা কিছু একটা জন্য তার খাটের নিচে যায়। তখন সে যা দেখল তার কোনো মানে খুঁজে না পেলেও তার মাঝে বিস্ময় ও কৌতূহলের সীমা রইল না।